মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকট আতঙ্কে তেল কিনতে আজও পেট্রোল পাম্পগুলোতে ক্রেতাদের অস্বাভাবিক ভিড় রয়েছে। ক্রেতাদের অভিযোগ, তেল সরবরাহে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির নির্দেশনা মানা হচ্ছে না পাম্পগুলোতে। ক্রয় রসিদ ছাড়াই তেল বিক্রি হওয়ায় অবৈধভাবে মজুতের আশঙ্কা করছেন তারা। বিপিসির নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল বিক্রির রসিদ দেয়া সহ 5টি শর্ত রয়েছে। অথচ পাম্প মালিকরা তেল বিক্রির রসিদ দিচ্ছেন না, যাচাই করা হচ্ছে না আগের ক্রয় রসিদ। ফলে একাধিক পাম্প থেকেও অনেকেই জ্বালানি তেল সংগ্রহ করছেন বলে দাবি ক্রেতাদের। তবে এখন পর্যন্ত জ্বালানি তেল আগের দামেই বিক্রি হচ্ছে। এখন অবধি আমরা কোনো রিসিট পাই নাই। আমাদের রিসিটের কোনো ঝামেলা নেই, সিরিয়ালে আসতে হইতেছে, এটাই সমস্যা। আমি 300 টাকার আমার ভরা ছিল, তারপরে ভরা রাখি আমি সবসময়। সকালে একবার আসছিলাম অফিসে যাওয়ার আগে, কিন্তু অনেকক্ষণ দাঁড়াইছিলাম, পরে দেখি সিরিয়াল, পরে অফিসে গেছি ফিঙ্গার দিয়ে আবার আসছি। এখন তেলে তো আমরা কোনো রিসিপ্ট দেয়নি। হ্যাঁ, আমরা দিতেছি তেল, মনে করেন এই বড় গাড়ি 15 লিটার, হ্যাঁ, ছোট গাড়ি 10 লিটার, বাইকে 2 লিটার, এভাবে আমাদের কাছে যতক্ষণ তেল আছে আমরা দিয়ে যাব। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, জ্বালানি নিয়ে সারা দেশে একটা শঙ্কা কাজ করছে। বাস্তব পরিস্থিতি নিয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? এছাড়া তেল নিয়ে রসিদ না দেবার একটা অভিযোগও আমরা দেখেছি এর আগের প্রতিবেদনগুলোতে। এ নিয়ে আপনি কি জেনেছেন জানাবেন। মোটরসি আমরা যেটা দেখছিলাম যে মোহাম্মদপুর, মিরপুর, তেজগাঁও সহ বিভিন্ন এলাকার পাম্পগুলোতে উপচে পড়া ভিড়, বাইকারদের যেমন তেমনি প্রাইভেট কার এবং অন্যান্য তেল সংগ্রহকারী অন্যান্য গাড়ির। তো আমরা এখন আছি আগারগাঁওয়ের একটি পাম্পে। সেই পাম্পে আসলে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু তেল নেই। গতকালকে থেকে এখানে তেল বিক্রি হচ্ছে না এবং এখানে 3টি পাম্প আমরা এরকম পেয়েছি যেগুলোতে অকটেন, ডিজেল, পেট্রোল কোনো ধরনের তেল সরবরাহ করা হচ্ছে না। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এখানে পাম্প কর্তৃপক্ষের সাথে যে যারা তেল সংগ্রহ করতে এসেছেন তাদের এক ধরনের বাকবিতণ্ডা হচ্ছে যে কেন তেল দেওয়া হচ্ছে না। তো আমরা একটু কথা বলতে চাই, আপনার মাধ্যমে আমরা একটু দর্শকদের জানাতে চাই যে আসলে এখানে কি পরিস্থিতি, এখানে কেন তেল দেওয়া হচ্ছে না। আচ্ছা, আপনার সাথে আমরা একটু কথা বলি। আপনি তো এখানকার ম্যানেজার, ওনারা অপেক্ষা করছেন তেলের জন্য, কিন্তু তেল দেওয়া হচ্ছে না কেন? আমাদের তেল নাই। কখন থেকে নাই? কালকে রাত 8টা থেকে। মানে না থাকার মতো পরিস্থিতি হলো কেন? না থাকার মতো তো পরিস্থিতি না, কারণ সরকার তো সরবরাহ করছে। সরকার মানে আমাদের এই অঞ্চলে এত গাড়ি হয় না, যে দূরপাল্লা থেকে বহুত মানুষ এটা ইউজ পরিমাণ তেল নিয়ে চলে গেছে। মানে সব জায়গায় তো সবার একটা লিমিটের ভিতরে তেল আনে। আমি রেগুলার 3000 বিক্রি করি, অকটেন পেট্রোল বেশি গেলে 1500, ডিজেল বেশি করে দিয়ে যায়। আমি সেই পরিমাণ রবিবার পর্যন্ত আমার হিসাব করে তেল আনা। সেই ক্ষেত্রে বহু এলাকার মানুষ যে আইসা এত পরিমাণ গাড়ি হয়েছে যা আমার 3 দিনের স্টক 1.5 দিনে শেষ হয়ে গেছে। অন্যান্য পাম্পে তো লিমিট করে তেল দিচ্ছে, 2 লিটার 5 লিটার এর বেশি। আমি লিমিট পাওয়ার আগে আমার স্টক শেষ, লিমিট পাওয়ার আগে স্টক শেষ। ঠিক আছে, আমরা একটু যারা বাইকার আছেন তাদের সাথে একটু কথা বলি। আচ্ছা, আপনি কি তেলের জন্য এসেছেন? জি জি। মানে তেল অন্যান্য পাম্পগুলোতে পাওয়া যাচ্ছে? অন্যান্য আমি গতকাল রাতে মিরপুর 1 থেকে তেল লাস্ট 2 লিটার তেল ঢুকাইছি। এখন আমি জরুরি প্রয়োজনে পল্টন গিয়েছিলাম, মাত্র আসলাম, এখন আমার তেল শেষের দিকে। আচ্ছা মোটরসি, আপনি জানছিলেন যে আসলে বাইকারদের এবং যারা তেল সংগ্রহ করতে এসেছেন তারা যেমন ভোগান্তি। ধন্যবাদ রাকিব আপনাকে। আপনি থাকবেন পরবর্তী সংবাদ সংযোগে, আবারও যুক্ত হবো আপনার সঙ্গে। দর্শক, জ্বালানি তেলের যে সংকট নিয়ে পেট্রোল পাম্পগুলোতে ভিড় করছেন সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাকিব হোসেন। এদিকে সারা দেশে পেট্রোল পাম্পগুলোতে সকাল থেকে ভিড় করছেন মোটরসাইকেল, প্রাইভেট কার সহ অন্যান্য যানবাহনের চালকরা। পাম্প কর্তৃপক্ষ বলছে আগের তুলনায় ডিপো কম পরিমাণে তেল সরবরাহ করছে, সেজন্য সরকার নির্ধারিত নির্দেশনা অনুযায়ী রেশনিং করে জ্বালানি বিতরণ করা হচ্ছে। তবে রোববার থেকে সংকট কিছুটা কমবে বলে আশা করছেন পেট্রোল পাম্প মালিকরা। এদিকে চাহিদা মতো ডিজেল না পাওয়ার অভিযোগ জানিয়েছেন কৃষকরাও। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। শনিবার সকাল থেকেই ভিড় চট্টগ্রামের পেট্রোল পাম্পগুলোতে। তেল নিতে ভিড় করেছেন মোটরসাইকেল, প্রাইভেট কার ও অন্যান্য যানবাহনের চালকরা। অনেকে অভিযোগ করছেন চাহিদা মতো তেল পাচ্ছেন না।
পাম্প কর্তৃপক্ষ জানায় আগের তুলনায় কম পরিমাণে তেল সরবরাহ পাচ্ছেন তারা, যে কারণে রেশনিং করে তেল দিতে হচ্ছে। যশোরে জ্বালানি তেল নিতে সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকেন মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির চালকরা। পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে মোটরসাইকেলে সর্বোচ্চ 200 টাকা এবং ব্যক্তিগত গাড়িতে 1000 টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। প্রত্যেকেরই অভিযোগ এই তেলে তাদের প্রয়োজন মিটবে না। বরিশালে তেলের অভাবে নতুন বাজার এলাকায় একটি পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার সারাদিন প্রচুর পেট্রোল, অকটেন এবং ডিজেল বিক্রি হয়, যা অন্য সময়ের চেয়ে দ্বিগুণ। নারায়ণগঞ্জের বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। ঢাকা বিভাগীয় পেট্রোল পাম্প ওনার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানান, পর্যাপ্ত তেল মজুদ রয়েছে, সরকারের নিয়ম মেনে তেল বিতরণ চলছে। ডিপো যেহেতু একটা লিমিট করে দিচ্ছে আমাদের তেলের উত্তোলনের ব্যাপারে, আমরা পেট্রোল পাম্প মালিকরাও চাইতেছি আমাদের পেট্রোল পাম্প অন্তপক্ষে 12 ঘন্টা চালানোর জন্য যতটুকু পরিমাণ তেল দেওয়া দরকার অতটুকু দেওয়া হোক, তারপর বাকিটা সময় বদ্ধ রাখা হোক। শুক্রবার রাতে ঢাকা আরিচা মহাসড়কের ইসলামপুর থেকে বারবাড়িয়া পর্যন্ত 15 কিলোমিটারের মধ্যে 7টি তেলের সব কয়টি পাম্প ছিল ডিজেল শূন্য। তবে শনিবার সকাল থেকে কালামপুরের কয়েকটি ফিলিং স্টেশনে মোটরসাইকেল প্রতি 200 থেকে 300 টাকায় তেল দিতে দেখা গেছে। ফেরির 29টি পাম্পের মধ্যেও অধিকাংশ পাম্পে তেল নেই। পাম্প মালিক সমিতির একজন নেতা জানান, শুক্রবার শনিবার ডিপো বন্ধ থাকায় কৃত্রিম সংকট তৈরি হয়েছে। মানিকগঞ্জে ইরি বড় আবাদে সেচের জন্য ডিজেলের চাহিদা বেড়েছে। সেচ পাম্প চালাতে ডিজেলের জন্য মানিকগঞ্জের পেট্রোল পাম্পগুলোতে ভিড় করছে কৃষকরা। তেলে বর্তমান সংকট, তেল নাই, হালকা কিছু দিতেছি, যে পাবো 100 লিটার তার দিচ্ছি 50 লিটার। ইরি প্রজেক্টের কারণে গ্রাম অঞ্চল যেহেতু পার্শ্ববর্তী সব মাঠে ইরি প্রজেক্টের বড় ধান চাষ হয়, এই সময়টা একটু ডিজেলের চাহিদা বেশি থাকে। হাসান আহমেদ, 71। ফিলিং স্টেশনগুলোতে তেল নিয়ে মানুষের বাড়তি ভিড় ও বিশৃঙ্খলার খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, নারায়ণগঞ্জের পাম্পের এই মুহূর্তে চিত্র কেমন দেখছেন? এছাড়া কি বলছেন গ্রাহক ও মালিকরা? তাছাড়া সরকার যে নতুন নির্দেশনা দিয়েছে সেটি মানার ব্যাপারে তারা কি জানিয়েছেন, জানাবেন। মোটেশি আমরা সকাল থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন পেট্রোল পাম্পে ঘুরেছি এবং যেটা দেখেছি যে আসলে গত বৃহস্পতিবার পেট্রোল পাম্পগুলোতে মূলত পেট্রোল ঢোকানো হয়েছে রিজার্ভে এবং আজকে পর্যন্ত পেট্রোল এবং অকটেন শেষ পর্যায়ে আছে। তবে ডিজেলের পর্যাপ্ত মজুদ আছে এবং আমরা যেটা দেখতে পেয়েছি সরকার নির্ধারিত যে আদেশ দেওয়া হচ্ছে যে মোটরসাইকেল প্রতি 2 লিটার এবং অন্যান্য গাড়ির প্রতি যে ক্যাটাগরি লক্ষ্যমাত্রা দিয়ে দেওয়া হয়েছে সেটা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা সেই জন্য জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে নারায়ণগঞ্জের একটি পেট্রোল পাম্পে অভিযান চলছে এবং আমাদের নারায়ণগঞ্জের যে এসিলেন ফতুল্লাহ সার্কেলের আছে আসাদ, উনি নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করছেন এবং এখানে তদারকি করতেছেন। রেজিস্টার দেখছেন যে প্রত্যেকটা মোটরসাইকেলে 2 লিটার তেল নেওয়ার রেজিস্টার মেনটেন করার কথা ছিল যাতে সে পুনরায় আসতে না পারে। তো সেইটা মেনটেন করে ঠিক মতো হচ্ছে কিনা এবং রিজার্ভ যেটা আছে যে রিজার্ভ ঠিক মতো তারা করছে কিনা, ব্যবহার করছে কিনা এবং গ্রাহকের কোনো প্রকার হয়রানি আছে কিনা এগুলো মোটামুটি উনি তদারকি করছেন। আমরা এর মধ্যে কয়েকজন গ্রাহকের সাথে কথা বলেছি, তারা মূলত অনেকে পেট্রোল নিতে আসছে, অকটেন নিতে আসছে, তো পেট্রোল অকটেন না থাকার কারণে আসলে এই পেট্রোল পাম্প কর্তৃপক্ষ আসলে সেটা দিতে পারছে না। তবে ডিজেল মজুদ এখন পর্যন্ত আছে, যেটা আমাদেরকে জানিয়েছেন পেট্রোল মালিক অ্যাসোসিয়েশন, যে সাধারণত তারা একটি পেট্রোল পাম্পে প্রতিদিন 1 থেকে 1,500 লিটার চাহিদা থাকে, কিন্তু গত 2 দিনের প্রতিদিন 4,000-এর উপরে চাহিদা থাকার কারণে তারা এই সংকটে পড়েছে। তবে আগামীকাল বিকালের মধ্যে মজুদ আবার ঢোকার কথা রয়েছে। সেক্ষেত্রে যদি মজুদ ঢোকে তাহলে যদি তারা আসে তাহলে আবার তারা দিতে পারবে বলে মোটেশি এমনটাই আমাদেরকে জানিয়েছেন। এই ছিল মোটেশি নারায়ণগঞ্জ। ধন্যবাদ হাবিব আপনাকে। দর্শক, নারায়ণগঞ্জ থেকে জ্বালানি তেলের সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী হাবিবুর রহমান। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক সমুদ্র পরিবহনে। আন্তর্জাতিক শিপিং লাইনগুলো ধাপে ধাপে বাড়াচ্ছে কন্টেইনার পরিবহন ভাড়া। একই সাথে নতুন করে আরোপ করা হচ্ছে ওয়ার রিস্ক সারচার্জ বা যুদ্ধ মাশুল। এতে বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্য, বিশেষ করে তৈরি পোশাক শিল্প বড় ধরনের চাপের মুখে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন।
চট্টগ্রামের আমদানিকারক ও শিপিং এজেন্টদের তথ্য অনুযায়ী চীন থেকে বাংলাদেশে কাঁচামাল পরিবহনে 40 ফুটের প্রতিটি কন্টেইনারে 200 থেকে 300 মার্কিন ডলার পর্যন্ত ভাড়া বাড়ানো হয়েছে। কিছু শিপিং লাইনে এরই মধ্যে নতুন চার্জ কার্যকর হয়েছে, আবার কিছু প্রতিষ্ঠান আগামী সপ্তাহ থেকে তা বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। উপসাগরীয় অঞ্চলে শেষ খবর পর্যন্ত অন্তত 3.5 লাখ কন্টেইনার নিয়ে 140টি মাদার ভেসেল ঝুঁকিপূর্ণ অবস্থায় ভাসছে। প্রত্যেকটা জাহাজ কিন্তু আইডেল করছে এবং প্রতিদিন ফুয়েল বার্ন করছে, চার্টার হায়ার ইনকার হচ্ছে, এই কারণে তাদের কস্ট অফ অপারেশন কিন্তু প্রতিদিন এক্সেসিভলি বেড়ে যাচ্ছে। এটার একটা স্টেপ হিসাবে প্রত্যেকটা লাইন তাদের কস্ট রিকভারির জন্য তারা আস্তে আস্তে সারচার্জ ইমপ্লিমেন্ট করার ব্যবস্থা নিয়েছে। পোশাক রপ্তানিকারকরা বলছেন, চীন থেকে বাংলাদেশে আমদানি করা কাঁচামাল বোঝাই 40 ফুট সাইজের প্রতিটি কন্টেইনার পরিবহনের ভাড়া বাড়তি 500 মার্কিন ডলার দাবি করা হয়েছিল, তা এখন কমে 200 থেকে 300 ডলার বাড়তিতে ঠেকেছে। এর বাইরে প্রতি কেজি পণ্যের পরিবহন খরচ বেড়েছে 3 থেকে 3.5 মার্কিন ডলার। ইম্পোর্টের ফ্রেট চার্জটা 300 থেকে 500 ডলার বৃদ্ধি হয়েছে, যেটা আগে আমাদের কোনো ক্যালকুলেশনে ছিল না। এবং এক্সপোর্টের ক্ষেত্রে এয়ার শিপমেন্ট যেগুলো করছি, যেটা $3.5 পর্যন্ত ছিল, সেটা এখন প্রাইস পাচ্ছি আমরা $60। এবং ওরা ইম্পোর্টটাও নিচ্ছে না, কিন্তু যে ইম্পোর্টটা না নিলে কিন্তু ওরা এক্সপোর্টটা বন্ধ হয়ে যাচ্ছে। এদিকে বাংলাদেশ ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের চেয়ারম্যান জানান, ট্যারিফ জটিলতা নিরসন না হওয়ার আগেই আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো জাহাজ ও কন্টেইনার ভাড়া বাড়াতে শুরু করে। জ্বালানির দাম বাড়ার আতঙ্কে সেই পরিস্থিতি আরও জটিল হলো। এই শিপমেন্টগুলি সময় মতো পৌঁছে দেওয়া একটা চ্যালেঞ্জ, আর জাহাজের ভাড়া বেড়ে যাওয়াতে আমাদের কস্টিংয়ের একটা বড় ধরনের চ্যালেঞ্জ এসছে। দ্বিতীয়ত, এই অস্থিরতার কারণে কিন্তু আমাদের এন্ড পর্যায়ে আমাদের মালগুলি যেখানে বিক্রি হবে সেখানে কিন্তু অর্থনৈতিক একটা মন্দার কারণে এখানে বেচা বিক্রিও কমে যাওয়ার সম্ভাবনা আছে। যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে মধ্যপ্রাচ্যের দেশ ইরান, ইরাক, বাহরাইন, জর্ডান, কুয়েত এবং আরব আমিরাতে কার্গো পরিবহনও রাজি হচ্ছে না বিমান সংস্থাগুলো। 20 ফুট সাইজের কন্টেইনার 2000, 40 ফুট সাইজের কন্টেইনার 3000 এবং বিশেষ পণ্যবাহী কন্টেইনার 4000 মার্কিন ডলার যুদ্ধ চার্জ ঘোষণা দিতে যাচ্ছে শিপিং প্রতিষ্ঠানগুলো। যেহেতু আমাদের এখানে মোস্টলি আমরা কনজিউমেবল কার্গো আমরা ইম্পোর্ট করে থাকি, সেক্ষেত্রে ইম্পোর্টারকে অনেক বেশি পরিমাণ ফ্রেইট এবং বেশি পরিমাণ মূল্য দিয়ে ইম্পোর্ট করতে হবে, যেটার ইম্প্যাক্ট আমরা ভোক্তা হিসেবে আমাদেরকে গুনতে হবে। হরমুজ প্রণালীর ঝুঁকি জটিলতায় ইউরোপ আমেরিকায় পণ্য পাঠাতে আফ্রিকার কেপ অফ গুড হোপ প্রণালী ব্যবহারের কোনো বিকল্প দেখছেন না শিপিং ব্যবসায়ীরা। এক্ষেত্রে সময় 12 থেকে 15 দিন বেশি লাগবে, বাড়বে জাহাজের খরচও। হাসান আহমেদ, 71। বিশ্বজুড়ে অস্থির তেলের বাজার। মধ্যপ্রাচ্যে সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে বিশ্বের নানা প্রান্তে। বিকল্প জ্বালানি আমদানির পথ খুঁজছে বিভিন্ন দেশ। এরই মধ্যে তেলের দাম বেড়েছে পাকিস্তানে। ভারতকে রাশিয়া থেকে 30 দিনের জন্য জ্বালানি কেনার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত আরাফাত ইসলামের রিপোর্টে। হামলা আর পাল্টা হামলায় কঠিন এক সময় পার করছে মধ্যপ্রাচ্য। এরই মধ্যে ইরান বন্ধ করে দিয়েছে তেল আমদানি রপ্তানির মহা গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী। যে রুট ব্যবহার করে প্রতিদিন বিলিয়ন ডলারের তেল রপ্তানি হয়, যুদ্ধের কারণে থমকে গেছে সে মাধ্যম। তাতেই প্রভাব পড়েছে বিশ্বের নানা প্রান্তে। ইরান যুদ্ধের আঁচ এসেছে দক্ষিণ এশিয়াতেও। পাকিস্তানে মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাবে 20% বেড়ে গেছে জ্বালানি তেলের দাম। দেশটির জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক 55 রুপি তেলের দাম বৃদ্ধির ঘোষণা দেন। বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় আমরা পেট্রোল এবং ডিজেলের দাম 55 রুপি বাড়িয়েছি। ভবিষ্যতে আমরা সাপ্তাহিক ভিত্তিতে এটি পর্যালোচনা করব এবং জনগণের জন্য জ্বালানির সহজলভ্যতা নিশ্চিত করার জন্য এই ব্যবস্থা। অন্যদিকে তেলের দাম বাড়ার আগে পাম্পগুলোতে ভিড় করে ক্রেতারা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে দেখা যায় দেশটির নাগরিকদের। অনেকে দুশ্চিন্তায় নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে। পাকিস্তান মূলত সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত থেকে হরমুজ প্রণালী দিয়ে তেল আমদানি করে। আমরা কঠিন সময় পার করছি। ব্যবসা প্রতিষ্ঠানগুলো ঝুঁকিতে। জ্বালানির দাম বৃদ্ধি সবকিছুকে আরো ব্যয়বহুল করে তুলবে। মানুষ তা কিভাবে সামলাবে? সরকারের উচিত দাম বাড়ানোর বিষয়টি পুনর্বিবেচনা করা। ভারতে তেলের বাজার নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করছে দেশটির কর্তৃপক্ষ। এরই মধ্যে দেশটিকে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। সমুদ্রে আটকে থাকা রাশিয়ার জ্বালানি কিনতে ভারতকে 30 দিনের ছাড় দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
সংযুক্ত আরব আমিরাত থেকে দক্ষিণ কোরিয়া 6 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল কেনার পরিকল্পনা করছে। অন্যদিকে রাশিয়া বলছে ইরান যুদ্ধে বিশ্ব বাজারে বাড়িয়েছে মস্কোর তেলের চাহিদা। আরাফাত ইসলাম, ৭১। হরমুজ প্রণালী দিয়ে নতুন বার্তা দিয়েছে ইরান। ইরান বলছে প্রণালীটি সম্পূর্ণভাবে বন্ধ করার পরিকল্পনা নেই তাদের, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো জাহাজকে তারা ছাড় দেবে না। ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, চলমান যুদ্ধের কারণে প্রণালীতে জাহাজ চলাচল কমে গেছে। যে কোনো জাহাজ চাইলে হরমুজ প্রণালী অতিক্রম করতে পারে, কিন্তু নিরাপত্তার দায়িত্ব নিজেদেরকেই বহন করতে হবে। তবে তিনি সতর্ক করেন, ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ এই প্রণালী অতিক্রমের চেষ্টা করলে সেগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ায় গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে পণ্য ও তেলবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। তবে নতুন ঘোষণায় এই রুট দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচল করতে বাড়াতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ থাকায় আজ 20টি ফ্লাইট বাতিল করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এ নিয়ে 8 দিনে মোট 268টি ফ্লাইট বাতিল করা হলো। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের 6টি গুরুত্বপূর্ণ রুটে আগামীকাল পর্যন্ত নিজেদের সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রাষ্ট্রীয় এই সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতির উন্নতি সাপেক্ষে যাত্রীদের বাতিল হওয়া ফ্লাইটগুলোর পরবর্তী শিডিউল বা সময়সূচি জানিয়ে দেওয়া হবে। বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা ও কুয়েত। 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়। জাতীয় সংসদের পুরনো সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। 2/3 নতুন সংসদ সদস্য নিয়ে জাতির প্রত্যাশা পূরণে দলের সামনে কোনো চ্যালেঞ্জ নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। নতুন সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে তিনি এসব কথা বলেন। গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে 2 দিনের প্রশিক্ষণ কর্মশালার আজ চলছে শেষ দিন। এতে প্রথম পর্বের সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের এবং ফরিদপুর জেলার সংসদ সদস্যরা অংশ নিয়েছেন। বিকেলের সেশনে থাকবেন সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখেই নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনার দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে তা তুলে ধরা হচ্ছে এই কর্মশালায়। দুইশো 96 জন গেজেট নোটিফিকেশনকৃত সংসদ সদস্যের মধ্যে 219 জনই নতুন সদস্য এবার প্রথমবার এসেছেন। তার মধ্যে বিএনপির কতজন আমি ঠিক হিসাব করে দিয়েছি। তো তারা যাতে সঠিক ভূমিকা পালন করে এবং পার্লামেন্টারি কালচারটা আমরা যাতে মেনটেন করতে পারি এবং খুব ভালো কালচারের মধ্যে দিয়ে অতীতের কিছু ব্যাড কালচারকে আমরা রিমুভ করতে পারি, সেই জন্য আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করি। এটাকে পির লার্নিং বলে আর কি, নিজেরা আলাপ করি এবং শিখি। এখানে রুলস অফ প্রসিডিওর সম্পর্কে, পার্লামেন্টারি প্র্যাকটিস অ্যান্ড কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এই বিষয়ে আমি কথা বলেছি। আর বিভিন্ন বিষয়ে রীতি রেওয়াজ পদ্ধতি পার্লামেন্টারি এগুলো যাতে আমরা শিখি সেই বিষয়ে আমরা নিজেরা আলোচনা করেছি। সুষ্ঠু নির্বাচনের পরও এখনও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। মহাখালীতে নাট মন্দিরের উদ্বোধনীতে অংশ নিয়ে তিনি কথা বলেন। ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ জানিয়ে সবার ভোট চান বিএনপি চেয়ারম্যানের এই উপদেষ্টা। তিনি বলেন, ভবিষ্যতে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিক নির্দেশনায় ঢাকা 17তে একটি মডেল আসনে রূপান্তর করা হবে। এর আগে একই অনুষ্ঠানে ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল আলম
মিল্টন বলেন, জনগণের প্রতি দেয়া অঙ্গীকার রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া ঢাকা সিটিকে সুন্দর, বসবাসযোগ্য ও মশা দুর্গন্ধমুক্ত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। বাংলাদেশে বন্ধ হচ্ছে জাতিসংঘের এইডস প্রতিরক্ষামূলক কার্যক্রম UNAIDS। এর ফলে সামাজিক ও আর্থিকভাবে আরও চ্যালেঞ্জিং হবে এইডস প্রতিরোধ। এদিকে 2023 সাল থেকে দেশে এইডস সংক্রমণের হার বাড়ছে। গত বছর প্রায় 2000 মানুষ আক্রান্ত হয়েছে এই রোগে। জনস্বাস্থ্যবিদরা বলছেন, সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে, অন্যথায় দ্রুত ছড়িয়ে পড়তে পারে এই ব্যাধি। রিপোর্ট করেছেন সুফিয়ান ফারাবি। দক্ষিণ এশিয়ার মধ্যে এইডস প্রতিরোধে সবচেয়ে সফল বাংলাদেশ। তবে হঠাৎ করেই এই রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ঢাকা ও চট্টগ্রামে সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি। 2023 সালে প্রথমবারের মতো হাজারের ঘর অতিক্রম করে এইডস আক্রান্তের সংখ্যা। ওই বছরে 1276, পরের বছর 1438 এবং 2025 সালে এই সংখ্যা 2000 ছুঁই। সংক্রমণ যখন ঊর্ধ্বমুখী, তখনই বাংলাদেশে বন্ধ হচ্ছে জাতিসংঘের প্রতিরোধ কার্যক্রম UNAIDS। ঢাকায় নিজের শেষ কর্মদিবসে 71-এর মুখোমুখি হয়ে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর জানালেন আগামী দিনের সম্ভাব্য সংকটগুলোর কথা। সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ যৌনকর্মীরা, কারণ তাদের মধ্যে প্রতিরোধের কার্যক্রমের কভারেজ খুবই কম। তবে দেখা যাচ্ছে যে নতুন নতুন ইনফেকশনের মধ্যে রিপোর্টিং বেশি হচ্ছে সমকামী পুরুষদের থেকে। আবার প্রাদুর্ভাব কিন্তু সবচেয়ে বেশি মাদক ব্যবহারকারীদের মধ্যে। সুতরাং আমি কোন গ্রুপকে ফেলে কোন গ্রুপকে প্রায়োরিটাইজ করব, এটা একটু বলাটা খুব ডিফিকাল্ট। তবে দেখা যাচ্ছে যে আমরা যখন ওই যে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে যখন আমরা HIV-র জন্য প্রজেকশন করি যে ভবিষ্যতে কি হতে পারে, ওই জিনিসটা যখন আমরা দেখতে চাই আগামী 10 বছরে কি হতে পারে বা 30 বছরে কি হতে পারে, তখন কিন্তু আমরা দেখছি যে সমকামী পুরুষদের মধ্যে HIV অনেক বেশি দ্রুত বেড়ে যাচ্ছে। তবে সরকারের নিজস্ব আর্থিক খাত থেকে পর্যাপ্ত বরাদ্দের তাগিদ দেন তিনি। এখানে ইন্টারন্যাশনাল ডোনারদের এই সমস্ত কার্যক্রম টেক ওভার কিছুটা হয়তো তারা করতে পারবে। অন্যান্য UN এজেন্সি হয়তো আসতে পারে, যেমন WHO অথবা UNDP অথবা UNODC আসতে পারে, বাট গভর্নমেন্টকে এখানে লিড রোলটা নিতেই হবে। UNAIDS যে সহায়তাগুলো করতো, সরকারকে এখানে আসতেই হবে। আর এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন, 28টি কেন্দ্রে সীমাবদ্ধ না রেখে সারা দেশে ছড়িয়ে দিতে হবে এইডস সচেতনতার বার্তা ও চিকিৎসা। বাংলাদেশে মোট 28টি কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে এইডসের স্ক্রিনিং করা হচ্ছে এবং এইডসের সেবা প্রদান করা হচ্ছে। তো সেই বিষয়টাকে আমাদেরকে আরও একটু স্ট্রেন্থেনিং করতে হবে এবং সরকারি পর্যায়ে আমরা 28টি কেন্দ্রে সাধারণত বিনামূল্যেই আমরা এইডসের পরামর্শ দিয়ে থাকি। হেলথ সেক্টরের যে প্রথম টায়ার যেটা উপজেলা লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেল সেকেন্ড টায়ার যেটা, এই সেক্টরগুলোতে আমাদেরকে আলাদাভাবে যুব সমাজের জন্য এবং এই স্পেশাল রোগীদের জন্য কর্নার করে তাদেরকে কাউন্সেলিং করা এবং স্ক্রিনিং করা। বিদেশ ফেরত যাত্রীদের বিশেষ পরীক্ষা নিরীক্ষার আওতায় আনার পরামর্শ তার। বিদেশগামী যারা এয়ারপোর্টে আসেন তখনই তাদেরকে স্ক্রিনিংয়ের আওতায় এনে এই জিনিসটাকে আমরা যদি কন্ট্রোল করতে পারি, তাহলে আমরা এই এইডসের ঝুঁকি থেকে আমরা মুক্ত হতে পারব। সুফিয়ান ফারাবি, 71, ঢাকা। বিশেষ ঋণ পাওয়ায় ঈদে রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বেতন বোনাস নিয়ে সংকট কেটে গেছে। গার্মেন্টস মালিকরা বলছেন, 1 মাসের বেতনের সমপরিমাণ ঋণ পাওয়ায় তাদের জন্য সুবিধা হবে। অর্থনীতিবিদ বলছেন, শুধু রপ্তানিমুখী কারখানার জন্য নয়, অভ্যন্তরীণ চাহিদা মেটায় এমন শিল্পের জন্য বিশেষ ঋণ প্রয়োজন। জাহিদুল ইসলামের প্রতিবেদন। গেল কয়েক মাস ধরে রপ্তানির মতো আয়ও কমেছে গার্মেন্টস মালিকদের। ঈদে শ্রমিকদের বেতন বোনাস দিতে সরকারের থেকে সহযোগিতা চান তারা। শ্রমিকদের 1 মাসের বেতনের সমপরিমাণ টাকা বরাদ্দ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দিষ্ট সময়ে আমাকে শ্রমিকদের বেতন বোনাস আমাকে পরিশোধ করতে হবে, এখানে কোনো দিন আমাকে ওয়েট করার সুযোগ নাই। এই লোনটা আমাকে অবশ্যই একটু হলেও স্বস্তি দিচ্ছে এবং আমি মনে করি যে আমার মতো যারা আছে প্রত্যেকে এটার ক্ষেত্রে স্বস্তি পাবে। নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক বলছে, যেসব কারখানা নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত শ্রমিকদের বেতন পরিশোধ করেছিল নিয়মিত সুদে, তারাই শুধু ঋণ পাবেন। এই টাকা যাবে শ্রমিকদের অ্যাকাউন্টে। ঋণ পরিশোধ করতে হবে 1 বছরের মধ্যে। এক্সিস্টিং যে ক্রেডিট লিমিট আছে সেটার সাথে কোনো সম্পর্ক নাই। দ্যাট মিনস এক্সিস্টিং ক্রেডিট লিমিটের বাইরে আমি এই টাকাটা নিতে পারবো। তো এই সময়ে এই অর্থ যোগানটা আমাদের জন্য যথেষ্ট উপকার হয়েছে। আমরা আশা করি যে আমাদের যে ঈদের আগের যেই ঝামেলা সেটা আমরা ফয়সালা করতে পারবো ইনশাআল্লাহ। তবে অর্থনীতিবিদরা বলছেন, ঋণ যাদের আসলেই প্রয়োজন তারা পায় কিনা নজরদারি করতে হবে। যে সমস্ত কারখানার এই ঋণটি দরকার তুলনামূলকভাবে দুর্বল,
তারা ব্যাংকগুলো তাদেরকে আসলে এই ঋণ দেবার জন্য সুযোগ দেবে কিনা, যে উদ্দেশ্যে এই পুরো ঋণ প্রক্রিয়াটি সেটি কিন্তু আবার ভেস্তে যেতে পারে। রপ্তানিমুখী খাতের বাইরেও অন্যান্য খাতে যেটা অভ্যন্তরীণ বাজারমুখী যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান রয়েছে তাদের জন্য অর্থের সংস্থান করা যেত, এই যে অর্থ রয়েছে তার ভিতর থেকেই। ঈদে 14,000 কোটি টাকা ঋণ চেয়েছিল বিজিএমইএ। অন্যদিকে রপ্তানির বিপরীতে সরকারের কাছে প্রণোদনার প্রায় 5,500 কোটি টাকা আটকে আছে। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা। মধ্যপ্রাচ্য উত্তেজনায় মারাত্মক হুমকির মুখে বাংলাদেশের প্রবাসী শ্রমবাজার। শুক্রবার পর্যন্ত ঢাকা থেকে বাতিল হওয়া 250-র বেশি ফ্লাইটে যেতে পারেননি অনেকেই। অন্যদিকে নিরাপত্তার কারণে বন্ধ রয়েছে কাতার, ওমান, আরব আমিরাত সহ বহু দেশের কর্মক্ষেত্র। ফলে বিশাল শ্রমবাজারের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিশ্লেষকরা মনে করেন দেশগুলোর সাথে যোগাযোগের মাধ্যমে দীর্ঘমেয়াদী ক্ষতি পুষিয়ে নিতে কাজ করতে হবে বাংলাদেশকে। রাকিব আল জাবেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আব্দুর রশিদ। ঢাকার বিমানবন্দর এখন যেন পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যগামী শ্রমিকদের অপেক্ষার উৎকণ্ঠার কেন্দ্রবিন্দুতে। তাদেরই একজন সিরাজগঞ্জের এম রাজ্জাক। দুবাই থেকে এসে ছুটি কাটিয়ে ফেরার কথা ছিল আরও আগেই, কিন্তু যুদ্ধের কারণে কয়েক দফায় বাতিল হয়েছে ফ্লাইট। শঙ্কা রয়েছে সেই দেশের নিরাপত্তা নিয়েও। 4:45 ফ্লাইট ছিল, তারপরে হইলো 5:15 মিনিটে ফ্লাইট, পরে লাস্টে আমরা ক্যান্সেল করে দিচ্ছে যে দুবাইয়ের বিষয়ে বন্ধ। তারপরে কয় আপনার রুমে যাও, রুমে গেলে তারপরে আপনাকে খবর জানাইব। সদ্য বিবাহিত মোহাম্মদ ইয়াসিনও ফ্লাইট জটিলতায় পড়ে আছেন অনিশ্চয়তার মধ্যে। দফায় দফায় মেইল করে কর্মস্থলে যোগদানের সময় বাড়ানো গেলেও পিছু ছাড়েনি দুশ্চিন্তা। বললেন 3 বছরের প্রবাস জীবনে কখনো এতটা অসহায় মনে হয়নি নিজেকে। লাগেজ টাগেজ বুকিংয়ে দেওয়ার পরে আমরা যখন ইমিগ্রেশন ক্রস করে যখন ওয়েটিং রুমে যাই বসি, তখন বলতেছিল যে যুদ্ধ শুরু হয়েছে, তো এখন ফ্লাইট ক্যান্সেল হবে। যে যতক্ষণ পর্যন্ত না ফার্দার নোটিশ না আসতেছে ততক্ষণ পর্যন্ত না ওরা আমাকে কোনো কিছুই বলতে পারতেছে না। যখন আপডেট আসবো তখন ওরা আমাকে নোটিফাই করবে। প্রবাসীদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান রামরুর তথ্য বলছে, বাংলাদেশ থেকে যে পরিমাণ শ্রমিক বিদেশে কাজ করেন তাদের অর্ধেকেরও বেশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। সেসব দেশ থেকে রেমিটেন্সও আসে মোটায়ের সিংহভাগ। আর সবশেষ 2025 সালে বিদেশে কাজের খোঁজে যাওয়া 11,30,000-এর 80% ছিল গালফভুক্ত রাষ্ট্রে। অভিবাসন বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চল ক্ষতিগ্রস্ত হলে প্রভাব পড়বে সার্বিক অর্থনীতিতে। আমাদের সরকার প্রধান দুশ্চিন্তা পড়ে গেছেন যে আমাদের রেমিটেন্স যদি বন্ধ হয়ে যায়, নতুন একটা সরকার আসে, তাহলে আমাদের ইকোনমিটার কি অবস্থা হবে, অর্থনীতি ওভারঅল কি অবস্থা হবে, সেইটার কি আমাদের কুইক কোনো প্ল্যান কি আমাদের আছে? মার্চের এই প্রথম সপ্তাহে তাদের বেতন পাওয়ার সময় তারা হয়তো অনেকেই সঠিক সময় বেতনটা পাবে না বা তাদেরকে দেওয়া হবে না। সুতরাং তারা যদি বেতনটা দিতে না পারে তাহলে তারা দেশে পাঠাতে পারবে না। সুতরাং রেমিটেন্সের একটা ফ্লো কমে যাওয়ার অনেক সম্ভাবনা আছে। চলমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে কাজ করা বিভিন্ন দেশের শ্রমিকদের নিরাপত্তাও ফিরিয়ে নিতে নানামুখী উদ্যোগ নিয়েছে নিজ নিজ সরকার, কিন্তু এক্ষেত্রে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি বর্তমান সরকার, যাকে পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ব্যর্থতা বলছেন বিশ্লেষকরা। এখন এই যে ডিলেমা, এই ডিলেমাটা আসলে সলিউশনটা কে দেবে? এটা বাংলাদেশের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয়, তার সেটা কিন্তু এই সমস্যার সমাধান করতে পারবে না। আর যে দেশগুলো আছে, দেশের সরকারগুলোও কিন্তু সেভাবে আসলে সিদ্ধান্ত নিতে পারবে না। তার কারণ ওইখানে যেটা হয় যে আসলে এই যে রিক্রুটিং এজেন্সি মালিকেরাই মূলত সিদ্ধান্ত নিয়ে থাকে যে আসলে চাকরির কি হবে। যে মধ্যপ্রাচ্যে যে আপনার একটা মানে একটা ভয়ানক একটা অবস্থা তৈরি হবে, এইটা কেন আজ করতে পারলো না? আমাদের সেই জায়গায় কিন্তু মনোনিবেশ দরকার ছিল। তাহলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আসলে কাজটা কি, যে আর্লি ওয়ার্নিং সিস্টেম যে আমাদের একটা যে ডেভেলপ না করা, এখন আমরা এই প্রবলেমটা ফেস করছি। ঠিক ঈদের আগে মধ্যপ্রাচ্যে যারা কাজ করছেন তাদের কাজ এখন বন্ধ হয়ে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে গেল বছর সৌদি আরব থেকে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে। এরপরই রয়েছে সংযুক্ত আরব আমিরাত সহ গালফভুক্ত দেশগুলো। জীবন জীবিকার তাগিদে এভাবে প্রিয়জন ছেড়ে মধ্যপ্রাচ্যে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশি প্রবাসীরা। তবে সেখানকার চলমান যুদ্ধ পরিস্থিতিতে তৈরি হয়েছে শ্রমবাজারে বড় ধরনের অনিশ্চয়তা। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ পরিস্থিতি যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে বড় ধরনের হুমকির মুখে পড়বে বাংলাদেশের রেমিট্যান্স। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। ঈদে যাত্রী পরিবহনে লক্কর ছক্কর ও ফিটনেসবিহীন গাড়িগুলো ঘষে মেজে করা হচ্ছে চকচকে। ঈদের 2 সপ্তাহ বাকি থাকলেও যাত্রী পরিবহনের নানা প্রস্তুতি নিচ্ছেন পরিবহন মালিকরা। এদিকে সরকারি ছুটি শুরু না হলেও ঈদ উপলক্ষে অনেকেই ঘরে ফেরা শুরু করেছেন। তবে বাড়তি ভাড়া বা ভোগান্তির কোনো অভিযোগ নেই তাদের। বিস্তারিত জানাচ্ছেন রায়হান কবির। শহরের কর্মব্যস্ত মানুষের জীবনে প্রশান্তির ছোঁয়া নেই ছুটি।
ঈদ উপলক্ষে সেই ছুটির আকাঙ্ক্ষা বেড়ে যায় কয়েক গুণ। আর ঈদযাত্রায় সেই সুযোগ লুফে নেয় অসাধু ব্যবসায়ীরা। ঘর ফেরা মানুষদের তাই যেতে হয় নানান ভোগান্তির মধ্য দিয়ে। তবে এবারের দৃশ্য ভিন্ন, স্বস্তির বাণী সবার মুখে। আপাতত ঠিক আছে, আর মোটামুটি আছে, কিন্তু নতুন সার্ভিস না 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 কোনো সমস্যা নেই। সত্যি কথা বলতে বাসের টিকিটের এমন কোনো ভোগান্তি হয় নাই। আর হচ্ছে যে বাসের টিকিট রেগুলার যে প্রাইস ওটা দিয়ে কাটছে না, যে অন্যান্য সময় যেটা বাড়া নিয়েছে আজকে ওই টাকাই বাড়া নিয়েছে। আমরা সিলেট যাচ্ছি, আর বাসের টিকিট কাটতে কোনো অসুবিধা হয় নাই, আর ভাড়া আগের মতোই। যদিও মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পরিবহন কর্তৃপক্ষের। আর যদি তেল সংকট হয়ে যায় তাহলে একটু ব্যাঘাত ঘটবে। আমরা এখন স্বাভাবিক চলতেছে, এখন মধ্যে আমাদের কোনো সমস্যা স্বাভাবিক আছে আর কি। এখন আমাদের কিছু এখানে হয় নাই, আমরা সুন্দরভাবে টিকিট বিক্রি করতেছি, গাড়ি যাইতেছে আমাদের। যদি তেল যদি আসে আমরা গাড়ি চালাবো, তেল যদি না থাকে তার কেউ কিছু করার নেই। এদিকে ঈদে ঘরমুখো মানুষের বাড়তি চাপ সামলাতে পুরনো ফিটনেসবিহীন গাড়িকে ঘষে মেজে দেয়া হচ্ছে নতুন রূপ। রাজধানীর ওয়ার্কশপগুলোতে চলছে লক্করঝক্কর গাড়িগুলো মেরামতের কাজ। বাস মালিক এবং ওয়ার্কশপের কর্মীরা ফিটনেস নিয়ে বলছেন ভিন্ন কথা। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে গাড়িগুলো ডেন্টিং পেন্টিং এবং ইঞ্জিনের যত ত্রুটিগুলো আছে ত্রুটি নিরসন করে গাড়ির দূরপাল্লার যাত্রীদের নিরাপদে পৌঁছানোর জন্যই কাজ চলতেছে। নতুন গাড়িগুলো ফিটনেস এটা আপনি দেখছেন নতুন গাড়ি না, এটা তো আপনি ওয়ার্লিং করে নতুন বানাচ্ছেন, এটা আপনার ভুল ধারণা। তবে গাড়ির চেহারা দেখে ফিটনেস ঠিক আছে কিনা সে প্রশ্ন জন্মায় বারবার। রায়হান কবির, ৭১, ঢাকা। বইমেলার ১০ম দিনে শিশু প্রহরে কচি কাচার কলকাকলিতে মুখর ছিল মেলা প্রাঙ্গণ। তবে বৈদ্যুতিক গোলযোগের কারণেই নির্ধারিত সময়ের পরে শুরু হয় শনিবারের শিশু প্রহর। তীব্র গরম উপেক্ষা করেই শিশুদের অপেক্ষা পাপেটের সাথে গল্প করার। এদিন সাপ্তাহিক ছুটিতে মেলার দ্বার খুলে বেলা ১১টায়। অমর একুশে বইমেলার ১০ম দিনে শিশু চত্বরের ১০৭টি ইউনিটে চলছে বইয়ের বেচাকিনি। ভুলুর গল্পে শুরু হয় শিশু প্রহরের আয়োজন। ছোট্ট বন্ধুদের বই পড়ার উৎসাহ দেয় পাপেট ভুলু। গাছের সাথে পরিচয় করাতে কাকতাড়ুয়ার নতুন গল্প ছিল বন ভ্রমণ। এছাড়া নাচে গানে নতুন বন্ধুদের সাথে সখ্যতা তৈরি হয়। বাকি মেলা জনশূন্য বলা চলে। মোবাইল ডিভাইস থেকে বের করে বই আর খেলার মাঠে আনার প্রচেষ্টা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যকলার শিক্ষার্থীদের গল্প বুনছে কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের। অভিভাবকদের হাত ধরে আসা শিশুরা কেউ হাত বাড়িয়ে দেখছে বইয়ের পাতা, আবার কেউ পাজেল ও রঙিন পেন্সিল নিয়ে মেতে উঠেছিল নিজস্ব খেলায়। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।